আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো ও সুস্থ আছো। আজকে আমরা জুলজির একটা আন্ডাররেটেড চ্যাপ্টার পড়বো, যেটা আমাদের হচ্ছে যে পড়া হয় না, বাট একটা এমসিকিউ আসার সম্ভাবনা সব পরীক্ষায় রয়ে যায়। সেটা আমরা আজকে ছোট করে শিখে ফেলবো। সেটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটা পুং জননতন্ত্রের অংশ? ফেলোপিয়ান টিউব, ইনফান্ডিবুলাম, সার্ভিক্স এবং স্ক্রোটাম। স্ক্রোটাম মানে হচ্ছে শুক্রথলি, যার ভেতর হচ্ছে টেস্টিসটা ধারণ করে রাখে। সো অ্যান্সার হবে আমাদের কি? অ্যান্সার হবে স্ক্রোটাম। অ্যান্সার হবে কি? স্ক্রোটাম। আর উপরের যে কথাবার্তাগুলো বলা আছে প্রত্যেকটাই স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। এই ফেলোপিয়ান নালী, ইনফান্ডিবুলাম, সার্ভিক্স, এরা কিসের অংশ? স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ। স্ত্রী প্রজনন তন্ত্র এর অংশ। স্ত্রী প্রজনন তন্ত্র এর অংশ। আচ্ছা, এখন দেখো যে আমাদের নেক্সট যে কথাটা, তো আমরা পুং জননতন্ত্রের অংশগুলো একটু দেখি। এই যে পুং জননতন্ত্রের অংশ আছে, এটা আমাদেরকে এক নম্বরে হচ্ছে শুক্রাশয়। এক নম্বরে শুক্রাশয়, এটাকে বলা হয় টেস্টিস। এই শুক্রাশয় বা টেস্টিসটা হচ্ছে এক নম্বর। এই শুক্রাশয় বা টেস্টিসের উপরে এরকম আমাদের যে অঞ্চলটা থাকে সেটাকে কি বলি আমরা? এপিডিডাইমিস। এপিডিডাইমিস এটা হচ্ছে দুই নম্বর অঞ্চল। এপিডিডাইমিস কি? দুই নম্বর অঞ্চল। এই এপিডিডাইমিসের পর আমাদের হচ্ছে যে এই এপিডিডাইমিস থেকে উপরের দিকে যে নালীটা যায়, যেটা হচ্ছে যে আমাদের টেস্টিসে তৈরি শুক্রাণুটাকে ধারণ করে নিয়ে যায়, সেটার নাম হচ্ছে ভাস ডিফারেন্স। তার নাম কি? ভাস ডিফারেন্স। এটা কয় নম্বর অঞ্চল? এটা তিন নম্বর অঞ্চল। এটা কয় নম্বর অঞ্চল? এটা তিন নম্বর অঞ্চল। এই যে ভাস ডিফারেন্স আছে, এই ভাস ডিফারেন্সটা হচ্ছে এই ইউরেটারের পেছন দিয়ে, ইউরেটারের পেছন দিয়ে ঘুরে নিচে নামে। নিচে নামে আমাদের হচ্ছে যে এই জায়গায় ইউরেথ্রাতে আসে। ইউরেথ্রাতে আসার আগে এখানে একটা আঙ্গুলের মতো অঞ্চল থাকে। এই আঙ্গুলের মতো অঞ্চলের নাম সেমিনাল ভেসিকল। এটা চার নম্বর অংশ। তারপর হচ্ছে এই ইউরেথ্রা দিয়ে নাম, এটা পাঁচ নম্বর অংশ। এটা কি? পাঁচ নম্বর অংশ। এই জায়গায় দুইটা গ্রন্থি থাকে আমাদের। একটার নাম হচ্ছে প্রোস্টেট গ্রন্থি। এই যে আমাদের এই ইউরেটার থেকে যখন আমাদের এই ইউরেথ্রাটা নামে, সে জায়গায় এই প্রোস্টেট গ্রন্থি থাকে। এবং এটা একটা ইন্টারেস্টিং গ্রন্থি, যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের সব কিছু ছোট হইতে থাকে, শ্রিঙ্কেজ হইতে থাকে, বাট প্রোস্টেটটা বড় হয়। সো বয়স্ক পুরুষদের ক্ষেত্রে মূত্র ত্যাগে সমস্যা হয় প্রোস্টেট বড় হওয়ার কারণে। প্রস্রাব করতে গেলে প্রস্রাব ঠিক মতো বের হয় না, প্রস্রাব থেকে ওঠার পরেও ড্রপ 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 পড়তে থাকে। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবে সমস্যা হয়। তারপর হচ্ছে তাহলে এই পাঁচটা আমরা জিনিস দেখতে পাচ্ছি। আর এই যে শুক্রাশয় বা টেস্টিস, এটা থাকে যেই থলিটার ভেতর, তার নাম স্ক্রোটাম বলি। আর এটা হচ্ছে বহির্জননাঙ্গ, যেটাকে আমরা পেনিস বলি আমরা। এখন কথা হচ্ছে, শুক্রাশয় বা টেস্টিস এর কাজ হচ্ছে দুইটা। এক নম্বর টেস্টোস্টেরন তৈরি করা, দুই নম্বর শুক্রাশয়, দুই নম্বর হচ্ছে শুক্রাণু বা স্পার্ম তৈরি করা। তারপর এপিডিডাইমিস করে কি? শুক্রাণুর ভেতর তৈরি যে বিভিন্ন অসার পদার্থ থাকে, বিভিন্ন ধাতব আয়ন থাকে, সেগুলোকে অপসারণ করে। শুক্রাণুটার মধ্যে কিছু পুষ্টি উপাদান সে যোগ করে হালকা পাতলা। তারপর হচ্ছে যে আমাদের এই যে সেমিনাল ভেসিকল, সে শুক্রাণুকে পরিবহন করে নিয়ে যায় সঙ্গম বা মিলনের সময়। সেই শুক্রাণুটাকে পরিবহন করে উপরের দিকে নিয়ে এই মূত্রনালীতে দেওয়ার চেষ্টা করে, ইউরেথ্রাতে দেওয়ার চেষ্টা করে। এই চেষ্টা পথে সেমিনাল ভেসিকল থাকে, যেটা শুক্রাণুর ভেতর হচ্ছে যে বিভিন্ন ফ্লুইড দেয়, ফ্রুক্টোজ থেকে শুরু করে সেমিনাল রস দেয়। সেমিনাল রস দেয়, যেটা দিয়ে কি তৈরি? সিমেন তৈরি হয়। যে এই যে সিমেন বা যেটাকে বলা হয় বীর্য বলা হয়, এই সিমেন বা বীর্যের মধ্যে আমাদের কি থাকে? সিমেন বা বীর্যের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা সেমিনাল তরল। সিমেন বা বীর্যের মধ্যে কি থাকে? সিমেন বা বীর্যের মধ্যে থাকে হচ্ছে সেমিনাল তরল। সেমিনাল তরল থাকে 70%। আর হচ্ছে যে আমাদের শুক্রাণু থাকে কত পার্সেন্ট? শুক্রাণু থাকে হচ্ছে 30%। শুক্রাণু থাকে কত পার্সেন্ট? শুক্রাণু থাকে হচ্ছে 30%। হচ্ছে সিমেন বা বীর্য। তাহলে হচ্ছে যে এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো যে আমাদের নিচের কোনটি শুক্রাণু নির্গমনের সঠিক পথ? শুক্রাণু নির্গমনের জন্য প্রথম কথা হচ্ছে যে আমাদের যে টেস্টিস আছে, টেস্টিসের ভেতর হচ্ছে আমাদের সেমিনোফেরাস নালিকা থাকে। সেমিনোফেরাস নালিকাগুলো মিলে তৈরি করে হচ্ছে রেটি টেস্টিস। রেটি টেস্টিস থেকে তৈরি হয় ভাসিফারেন্সা। ভাসিফারেন্সা থেকে সেই জিনিসটা যায় এপিডিডাইমিসে। শুক্রাণুর ভেতর, শুক্রাশয় বা টেস্টিসের ভেতর কি থাকে? সেমিনাল ভেসিকল নামে পেঁচানো নালিকা থাকে। সেই নালিকাগুলো মিলে তৈরি করে রেটি টেস্টিস। সেই রেটি টেস্টিসগুলো যায় ভাসিফারেন্সা। ভাসিফারেন্সা থেকে জিনিসটা যায় এপিডিডাইমিসে। সো এইটা হচ্ছে শুক্রাণুর একটা গতিপথ। এপিডিডাইমিস থেকে ভাস ডিফারেন্স, তারপর হচ্ছে সেখান থেকে সেমিনাল ভেসিকল, তারপর হচ্ছে যে আমাদের এই ইউরেথ্রা পথে বাইরে বের হয়। এখন দেখো যে সিমেন তৈরির জন্য পিচ্ছিল পদার্থ দেয় কি? এই সেমিনাল ভেসিকল। এই সেমিনাল ভেসিকল সিমেন্ট তৈরির জন্য পিচ্ছিল উপাদানগুলা দেয়, যে ওকে পিচ্ছিল উপাদান আছে, সিমেন্ট তৈরি হও।
ঠিক আছে, পিচ্ছিল উপাদানগুলো দেয়, যে সেমিনাল তরল বললাম সেখানে আমাদের পিচ্ছিল উপাদান দেয়। একই সাথে হচ্ছে পিচ্ছিল উপাদানের সাথে আরেকটা জিনিসের নাম মনে রাখো, ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ আমাদের এই সেমিনাল তরল যে আছে ফ্রুক্টোজ দেয়, এই ফ্রুক্টোজ দেয়, এই ফ্রুক্টোজটার কাজ হচ্ছে সেই শুক্রাণুকে পুষ্টি যোগায়, শুক্রাণুকে পুষ্টি যোগায়, শুক্রাণুকে হচ্ছে কি করে আমাদের পুষ্টি যোগায়, শুক্রাণুকে হচ্ছে সে পুষ্টি যোগায়, পুষ্টি দেয় শুক্রাণুকে যে তুমি কাজ করো, নো প্রবলেম, পুষ্টি যোগায়। এখন দেখো এই যে সেমিনাল ভেসিকল আছে, সেমিনাল ভেসিকলটা হচ্ছে আমাদের এইটা একটা ক্ষুদ্র নালী দিয়ে শুক্রনালীর সাথে যুক্ত থাকে, শুক্রাণুকে ধারণ করার জন্য পিচ্ছিল সান্দ্র সেমিনাল তরল দেয়, যা 70% বীর্য বা সিমেন্ট গঠন করে। বীর্যের প্রধান উপাদান প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেট, ইনোসিটল ইত্যাদি ধরনের প্রোটিন, এরা শুক্রাণুকে পুষ্টি দেয়। মূল জিনিসের নাম মনে রাখবা ফ্রুক্টোজ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে ছবি দিয়ে রাখছি, সেটা হচ্ছে এই জায়গাটা খেয়াল করো, এই যে আমাদের টেস্টিসের কথা বললাম, টেস্টিসের ভেতর সেমিনোফেরাস নালিকা থাকে, এই যে আমাদের এরকম পেঁচানো সেমিনোফেরাস নালিকা, এই সেমিনোফেরাস নালিকাগুলো মিলে পিছনে তৈরি করে রেটিটেস্টিস, রেটিটেস্টিস গুলো উপরে যায় কি ভাসিফারেন্সা রূপে, তারপর সেখান থেকে তৈরি হয় এপিডিডাইমিস। সো সেমিনোফেরাস নালিকা থেকে রেটিটেস্টিস, রেটিটেস্টিস থেকে ভাসিফারেন্সা, ভাসিফারেন্সা থেকে এপিডিডাইমিস। এটাই হচ্ছে ফ্লো। এই ফ্লোটার কথাই কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে বলতেছিলাম। এখন হচ্ছে খেয়াল করে দেখো যে আমাদের শুক্রাশয়কে বহির উদরীয় একটা অঙ্গ বলে, এক্সট্রা অ্যাবডোমিনাল অঙ্গ বলা হয়। সো শুক্রাশয় কিন্তু পেটের ভেতর থাকে না, পেটের বাইরে থাকে, দুই পায়ের মাঝে হচ্ছে যে শুক্রাশয় বা টেস্টিসটা থাকে। এখানে এটা একটা থলির ভেতর থাকে, স্ক্রোটাম নামক একটা থলির ভেতর থাকে। এখন কথা হয়েছে এই বাইরে থাকার উপকারিতা কি? উপকারিতা হচ্ছে বডির ভেতরের টেম্পারেচার থেকে এখানে টেম্পারেচার 2°C কম, যেটা শুক্রাণু তৈরির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে খেয়াল করো যে এতে স্বাভাবিক দেহের তাপমাত্রার চেয়ে 2°C কম তাপমাত্রায় শুক্রাণু তৈরি হয়। প্রত্যেক শুক্রাশয়ের যে আবরণ, এটাকে বলে টিউনিক অ্যালবুজিনা বলা হয়। শুক্রাণুর কাজ কি? শুক্রাণু হচ্ছে যে আমাদের শুক্রাশয় তৈরি করে, সেমিনোফেরাস নালিকা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া শুক্রাণু তৈরি করে দেয়। শুক্রাশয়ের মধ্যে একটা সেল থাকে লেডিক সেল, যেটা টেস্টোস্টেরন হরমোন তৈরি করে। খুবই ইম্পর্টেন্ট কথা, টেস্টোস্টেরন হরমোন তৈরি করে কে? লেডিক সেল হচ্ছে টেস্টোস্টেরন হরমোন তৈরি করে। তাহলে টেস্টোস্টেরন হরমোন তৈরি করতেছে কে? হরমোন তৈরি করে দিচ্ছে লেডিক সেল। টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? টেস্টোস্টেরন হরমোনের কাজ হচ্ছে শুক্রাণু তৈরিতে উদ্দীপনা দেওয়া। শুক্রাণু তৈরিতে কি করা? উদ্দীপনা দেওয়া। এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের কাজ, যে শুক্রাণু তৈরি হবে, আমার প্রচুর উদ্দীপনা দরকার, সেই উদ্দীপনাকে টেস্টোস্টেরন দেয়। স্ত্রী জননতন্ত্রের অংশ, তাহলে স্ক্রোটাম স্ত্রী জননতন্ত্রের অংশ না আমরা জানি। প্রোস্টেট পুরুষ প্রজননতন্ত্রের একটা গ্রন্থি আমরা জানি। সেমিনাল বেসিক্যাল আঙ্গুলের মতো একটা অংশ, যেটা হচ্ছে যে কি করে আমাদের সেমিনাল ফ্লুইড দেয়, যেটা হচ্ছে সিমেন বা বীর্যের 70%, এটাও আমরা জানি। তাই সার্ভিক্স, এটাই হচ্ছে যে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অংশ। সার্ভিক্সের বাংলা নাম হচ্ছে জরায়ুমুখ। আমরা জানি যে ফিমেলদের জরায়ুমুখে ক্যান্সার হয়, সার্ভাইকাল ক্যান্সার হয়। তোমরা আমাকে কমেন্টে জানাবা যে কোন ব্যাকটেরিয়াটা এই জরায়ুমুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী। নেক্সট কথা হচ্ছে যে আমাদের এই যে দেখো ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা যে অঞ্চলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফিমেলের জরায়ু। ফিমেলের জরায়ু, জরায়ুর নিচের দিকের এই অঞ্চলটাকে জরায়ু মুখ বা সার্ভিক্স বলা হয়, জরায়ুর উপরের দিকের এই অঞ্চলটাকে জরায়ুর ফান্ডাস বলা হয়। সেটা হচ্ছে ফিমেলের জরায়ু। জরায়ু থেকে এরকম দুই পাশে দুইটা নালী বের হয়, এই নালীগুলাকে বলা হয় ফেলোপিয়ান নালী বা ডিম্ব নালী। এই নালীগুলাকে কি বলা হয়? ফেলোপিয়ান নালী বা ডিম্ব নালী। এই ফেলোপিয়ান নালী বা ডিম্ব নালীর মধ্যে টোটাল 4টা অংশ থাকে। ফেলোপিয়ান নালী বা ডিম্ব নালীর কয়টা অংশ? 4টা অংশ আছে আমাদের, দেখব। এই যে ফেলোপিয়ান নালী বা ডিম্ব নালী, এর সাথে যুক্ত আছে কে? এর সাথে যুক্ত আছে আমাদের ডিম্বাশয়। এর সাথে কি থাকে? ডিম্বাশয়। দুই পাশে দুইটা ডিম্বাশয় যুক্ত থাকে, ডান পাশে ডান ডিম্বাশয়, বাম পাশে বাম ডিম্বাশয় থাকে। তো এই যে আমাদের জরায়ু মুখের পর নিচে যোনি থাকে, যোনির মধ্যে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা এরকম অংশ থাকে, ক্লাইটোরিস থাকে, ক্লাইটোরিস থাকে যেটা যৌন মিলনকে আনন্দঘন করে। তো এই হচ্ছে যে পুরো আমাদের বিষয়টা। এখন এই যে ফেলোপিয়ান টিউব যে আছে, ফেলোপিয়ান টিউবের হচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা ফেলোপিয়ান টিউব, এটা কি আমাদের এই হচ্ছে যে জরায়ু, এই ধরো জরায়ু, জরায়ু থেকে হচ্ছে আমাদের এরকম হচ্ছে আমাদের একটা ফেলোপিয়ান টিউব দেখতে পাই আমরা, এরকম একটা হচ্ছে ফেলোপিয়ান টিউব দেখতে পাই আমরা, হচ্ছে যে ফেলোপিয়ান টিউব দেখতে পাই। হ্যাঁ, ফেলোপিয়ান টিউব আছে আমাদের, ফেলোপিয়ান টিউব আছে, এপাশেও আছে ফেলোপিয়ান টিউব। এই ফেলোপিয়ান টিউবের 4টা অংশ আছে। এই যে আমাদের ফেলোপিয়ান টিউবে আমাদের হচ্ছে 4টা অংশ আমরা দেখতে পাই, 4টা অংশ দেখতে পাই। এই যে ফেলোপিয়ান টিউবের এই ঝালরের মতো যে অংশটা, এটাকে বলি ফিমব্রি বলা হয়, ফিমব্রি বলা হয়। তো কি বলি? ফিমব্রি বলি। এরপরে অঞ্চলটাকে বলা হয় ইনফান্ডিবুলাম, 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 ইনফান্ডিবুলাম। এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে যে আমাদের এই একটু ফুলা অংশ, যে কোনো নালীর ফুলা অংশকে বলা হয় অ্যাম্পুলা। যে কোনো নালীর ফুলা অংশকে কি বলা হয়? অ্যাম্পুলা বলা হয়।
আর এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে ইসমাস বলা হয়, ঠিক আছে। এই অ্যাম্পুলাটা ফুলা অংশ, তো এই জায়গায় হচ্ছে আমাদের নিষেক হবে। যৌন মিলনের ফলে এই জরায়ু মুখের এই জায়গা দিয়ে প্রবেশ করে হচ্ছে শুক্রাণু, আর হচ্ছে এই ফিমব্রিটা কি করে, এই জায়গায় আমাদের ওভারি থাকে না, এই জায়গায়, তো এটা আমাদের ওভারি। ওভারি কি করে আমাদের ওভুলেশনের মাধ্যমে, ওভুলেশনের মাধ্যমে আমাদের হচ্ছে ওভারি কি করে আমাদের ওভুলেশনের মাধ্যমে ডিম্বাণু ত্যাগ করে। ওভুলেশন, ওভুলেশনের মাধ্যমে হচ্ছে ওভাম বা হচ্ছে ডিম্বাণুটাকে বের করে। সেই ডিম্বাণুটাকে হচ্ছে যে গ্রহণ করে হচ্ছে কে, গ্রহণ করে হচ্ছে ফিমব্রি পথে। সেই ডিম্বাণুটা হচ্ছে যে আমাদের গৃহীত হয়ে কোথায় যায়, এই ফেলোপিয়ান টিউবে প্রবেশ করে। এই ফেলোপিয়ান টিউবের এই অ্যাম্পুলা জায়গায় শুক্রাণু ডিম্বাণু মিলন হয় বা নিষেক হয়। শুক্রাণু ডিম্বাণু মিলন বা নিষেক কোথায় হয়, ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে এই নিষেকটা ঘটে। ওকে, ক্লিয়ার জায়গাটা। ইমপ্লান্টেশন কোথায় হয়, ইমপ্লান্টেশন হচ্ছে আমাদের নিষিক্ত ডিম্বাণু বা জাইগট আমাদের হচ্ছে ব্লাস্টোসিস্ট দশায়, নিষিক্ত ডিম্বাণু বা জাইগট ব্লাস্টোসিস্ট দশায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে আমাদের প্রথিত হয় বা ঢুকে, সেটাকে বলে ইমপ্ল্যান্টেশন। তো ইমপ্ল্যান্টেশন কোথায় হবে, জরায়ুতে হবে, জরায়ুতে হবে, জরায়ুতে এন্ডোমেট্রিয়ামে, জরায়ুতে কোথায়, এন্ডোমেট্রিয়ামে। জরায়ুতে কোথায় হবে, জরায়ুতে হবে এন্ডোমেট্রিয়ামে, জরায়ুতে কোথায় হবে, জরায়ুতে এন্ডোমেট্রিয়ামে হচ্ছে সেটা গেথে যাবে। ইমপ্ল্যান্টেশনটা আমাদের কোথায় হয়, জরায়ুতে এন্ডোমেট্রিয়ামে আমাদের ইমপ্ল্যান্টেশন হয়, এক নাম্বার কথা। নেক্সট কথা হচ্ছে এই যে আমাদের অমরা আছে, অমরা, অমরা আছে, এগুলো লাগবে না। যেটা মনে রাখবে, ইমপ্ল্যান্টেশনটা হয় আমাদের নিষেকের 6 থেকে 9 দিনের মাঝে, নিষেকের 6 থেকে 9 দিনের মাঝে, 6 থেকে 9 দিনের মাঝে, 6 থেকে 9 দিনের মাঝে, নিষেকের 6 থেকে 9 দিনের মাঝে আমাদের কি হয়, আমাদের এই যে এই ইমপ্ল্যান্টেশন হয়। নেক্সট কথা হচ্ছে গর্ভাবস্থায় জরায়ু আকারে অনেক বড় হয়, কারণ কি ও ভ্রূণ ধারণ করতেছে, বাচ্চাটাকে ধারণ করতেছে এই জরায়ু, সো অনেক বড় হয়, প্রায় 20 গুণ বড় হয়, এটা মনে রাখবা। কত গুণ বড় হয়, প্রায় 20 গুণ বড় হবে, প্রায় 20 গুণ বড় হবে। নেক্সট কথা হচ্ছে ভ্রূণ বিকাশের সঠিক স্থান কোনটা, আমি ভ্রূণটাকে বড় করব, সেই ভ্রূণ বিকাশের সঠিক স্থান কি, আমাদের জরায়ু। ভ্রূণটা বড় হবে কোথায়, জরায়ুতে হবে। অন্য কোথাও যদি ভ্রূণটা বড় হয়, ধরো ডিম্বনালীতে ভ্রূণ বড় হইলে, এটা কিন্তু স্বাভাবিক স্থান, এটাকে একটোপিক প্রেগনেন্সি বলে। ফিমেলদের জন্য খুব ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। এখানে হচ্ছে এই ডিম্বনালীতে বাচ্চা বড় হওয়া শুরু হয়, ডিম্বনালীতে জায়গা নেই, তখন ডিম্বনালী ফেটে যায়, ব্লিডিং হয়ে মারা যেতে পারে। একটোপিক প্রেগনেন্সি ফিমেলদের জন্য খুব খারাপ একটা বিষয়, এটা নিয়ে পরে বিস্তারিত কথা বলবো। না, স্ত্রী প্রজননতন্ত্রে কোন গ্রন্থিটা আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে গ্রন্থি তার নাম হচ্ছে বার্থোলিন গ্রন্থি। প্রোস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি, এগুলো তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের গ্রন্থি, তাই না। ফিমেলদের ক্ষেত্রে কি, বার্থোলিন গ্রন্থি। রজচক্রের কততম দিনে ওভুলেশন ডিম্বপাত হয়, এটা ফিমেলের মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে 28 দিনের স্বাভাবিক, সেটা 40 দিন পর্যন্ত যেতে পারে। অনেকের ক্ষেত্রে কোনো নিয়মই থাকে না, কখনো 30 দিন, কখনো 40 দিন, 45 দিন, 60 দিন হয়, এটা অনিয়মিত আমাদের হচ্ছে রজ্জচক্র, এবং এটা কিন্তু অবশ্যই একটা কনসার্নিং থিং। একটা ফিমেলের রিপ্রোডাক্টিভ ফিটনেস বা রিপ্রোডাক্টিভ সুস্থতা ডিপেন্ড করে তার মেনস্ট্রুয়াল সাইকেল বা রজ্জচক্র সাইকেলিক আকারে হচ্ছে কিনা। যদি না হয়, ইটস এ ম্যাটার অফ কনসার্ন কিন্তু, ঠিক আছে। এটার জন্য গাইনোকোলজিস্টদের পরামর্শ নেওয়া উত্তম। এখন স্বাভাবিকভাবে 28 দিন যদি হয়, তাহলে 14তম দিনে আমাদের ওভুলেশন বা ডিম্বপাত হয়। কততম দিনে, 14তম দিনে। কততম দিনে, 14তম দিনে আমাদের ওভুলেশন হয়। এখন দেখো যে একটা ফিমেলের যে রজ্জচক্র মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা ডিম্বাশয় চক্র, ডিম্বাশয়ের ভেতরে একটা চক্র চলে, যে ডিম্বাশয়ের ফলিকল গুলা পূর্ণতা পায়, এটাকে বলে ফলিকুলার ফেজ, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই ফলিকুলার ফেজ থেকে ডিম্বাণুর ফলিকল গুলা, ডিম্বাশয়ের ফলিকল গুলা পূর্ণতা পেয়ে একটা ডিম্বাণু বের করে দেয়, বের করে দেওয়ার পর ফলিকল গুলা হলুদ কালার হয়ে যায়, এটাকে বলে লুটিয়াল বলি আমরা, তখন হয় লুটিয়াল ফেজ। তাহলে দুইটা ফেজ পাই, একটা ফলিকুলার ফেজ, একটা লুটিয়াল ফেজ। জরায়ু চক্রে যেটা হচ্ছে জরায়ুর ভেতর যে পুরো প্রসেসটা ঘটে, দেখো জরায়ুর মূল উদ্দেশ্য কি, জরায়ুর মূল উদ্দেশ্য হচ্ছে সে প্রতি মাসে নিজেকে প্রিপেয়ার করে গর্ভধারণ বা ইমপ্ল্যান্টেশনের জন্য। তার টার্গেট যে প্রতি মাসে আই উইল বি রেডি, যে আমার কাছে একটা নিষিক্ত ডিম্বাণু আসবে এবং সেটা থেকে
ভ্রূণ হবে, সেটা থেকে বাচ্চা হবে, এটা হচ্ছে জরায়ুর প্রস্তুতি। সো দ্যাটস ওয়াই জরায়ু প্রতি মাসে প্রস্তুতি নেয়। যখন জরায়ু 28 প্রস্তুতি নেওয়ার পর দেখে যে না, কোনো নিষিক্ত ডিম্বাণু আসলো না, এর মধ্যে অলরেডি যে ডিম্বাণুটা ছিল অনিষিক্ত ডিম্বাণু সেটা নষ্ট হয়ে গেছে, তখন জরায়ুর যে পুরা প্রস্তুতি ছিল, পুরা ফেজটা ছিল, সেটা ভেঙে পড়ে যায়। সেখান থেকে আমাদের হচ্ছে সেটা ভেঙে পড়ার সময় রক্তনালী উন্মুক্ত হয়, এটা আমাদের ব্লিডিং হিসাবে বের হয় ফিমেলদের ক্ষেত্রে। এইটাকে বলি আমরা মেনস্ট্রুয়াল ব্লিডিং বা রজ্জস্রাবীয় পর্যায়। রজ্জস্রাবীয় পর্যায় বা মেনস্ট্রুয়াল ফেজ। রজ্জস্রাবীয় পর্যায় বা এটাকে কি বলা হয়? মেনস্ট্রুয়াল ফেজ। মেনস্ট্রুয়াল ফেজ। তো এটাকে কাব্যিক ভাষায় বলা যায় জরায়ু। কেন জরায়ু কান্না করতেছে? বিকজ সে ইমপ্ল্যান্ট করতে চাচ্ছিল। কি কি ইমপ্ল্যান্ট করতে চাচ্ছিল? নিষিক্ত ডিম্বাণু তথা জাইগট। তারপর হচ্ছে সে কান্না করার পর কান্না থেমে যায়, 3 থেকে 5 দিন এই ফেজ চলে। ব্লিডিং থেমে যাওয়ার পর সে আবার প্রস্তুতি নেয়। আবার প্রস্তুতি নেয় কি জন্য? যে আবার আসতে পারে। আবার কি আসতে পারে? নিষিক্ত ডিম্বাণু আসতে পারে। সো তখন সে জরায়ুর যে ক্ষতিগ্রস্ত লেয়ারগুলো সেগুলো আবার রিবিল্ড হওয়া শুরু হয়, এটাকে বলে বর্ধনশীল ফেজ। এরপর 14 দিন পর যখন ডিম্বপাত হয়, ডিম্বাণু চলে আসছে, তখন সে আরো উদ্দীপ্ত হয়, আরো গতিবেগে সে বিভিন্ন জিনিসপত্র ক্ষরণ করা শুরু করে, লেয়ারগুলা বিল্ড করা শুরু করে। এইটাকে বলা হয় ক্ষরণশীল পর্যায়। এটাকে কি বলা হয়? ক্ষরণশীল পর্যায়। এখন দেখো যে আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের একটা ডিম্বাশয়। ডিম্বাশয়ের ভেতর আমাদের হচ্ছে যে ডিম্বাণুটা আস্তে আস্তে বড় হইতে থাকে। ডিম্বাণু বড় হইতে থাকলে চারপাশের যে ফলিকুলার সেলগুলো আছে, এই ফলিকলগুলা বিকশিত হয়, পরিণত ফলিকল হয়। এটাকে পরিণত ফলিকল বা এটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকলের ভেতর কি আছে? এই গ্রাফিয়ান ফলিকলের ভেতর এই ডিম্বাণুটা আমাদের আছে। এই ফলিকুলার ফেজে আমাদের হচ্ছে যে পুরো ঘটনাটা ঘটে যে ডিম্বাশয়ের ফলিকলগুলা পূর্ণতা প্রাপ্ত হয়, ডিম্বাণুটা পূর্ণতা প্রাপ্ত হয়। এরপর হচ্ছে ডিম্বপাত হয়। ডিম্বপাত বা হয় কততম দিনে? 14তম দিনে। 14তম দিন। এই যে ডিম্বপাত হওয়ার আগ পর্যন্ত এই ফলিকুলার ফেজে আমাদের একটা হরমোন কাজ করে, সেটার নাম হচ্ছে ইস্ট্রোজেন। এই ফলিকুলার ফেজে ডিম্বাশয়ের যে ফলিকলগুলো আছে তার একটা হরমোন প্রডিউস করতে থাকে কন্টিনিউয়াসলি, যার নাম কি? ইস্ট্রোজেন। তারপর হচ্ছে যে আমাদের ডিম্বপাতের পর এই ডিম্বপাতের পর যে গ্রাফিয়ান ফলিকল আছে সে হচ্ছে যে একটু কষ্ট পায়। কষ্ট পেয়ে সে হলুদ বর্ণের একটা গঠন তৈরি করে, এটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। এটাকে কি বলা হয়? কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়ামটাও হচ্ছে যে আমাদের এই 14তম দিনে, এখান থেকে আমাদের হচ্ছে যে ডে 1, আর এই জায়গায় দেখো এখানে আমাদের 14তম দিন। 14তম দিন ডে 1, এখানে আমাদের কত? 14তম দিন। এরপর হচ্ছে যে আমাদের নেক্সট 14 দিনে সে আরো নিজেকে ক্ষরণ করে প্রস্তুত করে। 28তম দিনে গিয়ে দেখে যদি নিষিক্ত ডিম্বাণু আসে নাই, তখন হচ্ছে যে সে ব্লিডিং শুরু করে। এখানে কর্পাস লুটিয়াম তৈরি হয়। এটা কি বর্ণ? হলুদ বর্ণ। হলুদ বর্ণ। এই কর্পাস লুটিয়াম হচ্ছে আমাদের দুইটা হরমোন ক্ষরণ করে। একটা হচ্ছে প্রজেস্টেরনটা, প্রজেস্টেরন। প্রজেস্টেরন হচ্ছে মাতৃত্ব হরমোন। সো সে প্রিপেয়ার করতে থাকে যে জরায়ুর ভেতরে আসবে 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 নিষিক্ত ডিম্বাণু। একই সাথে সে রিলিজ করে হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কি রিলিজ করে? ইস্ট্রোজেন রিলিজ করে। আর যখন আমাদের হচ্ছে যে এই 28 দিন হয়ে গেছে, এখনো কিছু আসতেছে না, তখন আমাদের এই কর্পাস লুটিয়ামটা আমাদের ক্ষয়িষ্ণু হয়ে যায় এবং হচ্ছে যে আমাদের প্রজেস্টেরন ইস্ট্রোজেন সব বন্ধ হয়ে যায়। প্রজেস্টেরন ইস্ট্রোজেন সব বন্ধ হয়ে যায়। হঠাৎ করে প্রজেস্টেরন ইস্ট্রোজেন আমাদের হচ্ছে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তখন আমাদের সব হরমোন কমে যাওয়ার কারণে রক্তনালী প্রসারিত হয়ে ব্লিডিং শুরু হয়। ডিম্বপাতের জন্য দায়ী হচ্ছে একটা হরমোন, সেটার নাম মনে রাখবো অ্যালিচ হরমোন, লুটিনাইজিং হরমোন। আমরা সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারে হরমোন নিয়ে বিস্তারিত পড়েছি বা পড়বো। সো আমাদের এই অ্যালিচ হরমোন বা লুটিনাইজিং হরমোন এটা কিন্তু আমাদের ডিম্বপাতের জন্য দায়ী। ডিম্বপাতের জন্য দায়ী। তাহলে দেখো ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে, ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে উৎপন্ন হয় কোন হরমোন? তাই কর্পাস লুটিয়াম থেকে দুইটা হরমোন রিলিজ হয়, টেস্টোস্টেরন একটা প্রজেস্টেরন। বাট একটা নাম যদি চাই তাহলে এটা অ্যান্সার দিব প্রজেস্টেরন। একটা নাম চাইলে উত্তর কি দিবা? প্রজেস্টেরন নাম দিবা। তারপর হচ্ছে রজ্জচক্রের 7 থেকে 14তম দিন। 7 থেকে 14তম দিন বেসিক্যালি কি আমাদের বর্ধনশীল পর্যায়। বর্ধনশীল পর্যায়ে আমাদের কি থাকে? গ্রাফিয়ান ফলিকল থাকে। তাহলে বর্ধনশীল পর্যায়ে গ্রাফিয়ান ফলিকল থাকলে কোন হরমোন রিলিজ হবে? ইস্ট্রোজেন হরমোন রিলিজ হবে। কোন হরমোন রিলিজ হবে? ইস্ট্রোজেন হরমোন রিলিজ হবে। 7 থেকে 14তম দিন এটা হচ্ছে বর্ধনশীল পর্যায়। বর্ধনশীল পর্যায় নর্মালি হচ্ছে প্রথম 5 থেকে 6 দিন তো ব্লিডিং হবে, 7 থেকে 14 দিন বর্ধনশীল পর্যায়। সো হচ্ছে এই বর্ধনশীল পর্যায়ে কি থাকবে? বর্ধনশীল পর্যায়ে হচ্ছে আমাদের গ্রাফিয়ান ফলিকল থাকবে। বর্ধনশীল পর্যায়ে কি থাকবে? গ্রাফিয়ান বর্ধনশীল পর্যায়ে আমাদের কি ফেজ চলবে? ওই টাইমে চলবে হচ্ছে
ফলিকুলার পর্যায়ে। ওই টাইমে কি চলবে? ওই টাইমে চলবে হচ্ছে ফলিকুলার পর্যায়ে। ওই টাইমে কি চলবে? ওই টাইমে চলবে হচ্ছে ফলিকুলার পর্যায়ে চলবে। কি চলবে? ফলিকুলার পর্যায়ে চলবে ওই টাইমে। ওকে, আচ্ছা এখন দেখো রজচক্রের শেষ দিকে কি ঘটে। একদম রজচক্রের শেষ দিক যখন হবে, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুইটার ক্ষরণটাই কি হয় আমাদের? কমে যায়। রজচক্রের একদম শেষ দিকে কি হয়? ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটার ক্ষরণই কি হয়? কমে যায়। সেই ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ক্ষরণ কমে যাবে, দুইটার ক্ষরণই বন্ধ হয়ে যায়। তো আমাদের এটা ক্ষরণ বাড়ে বলা আছে, তবে ক্ষরণ কমে। ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটার ক্ষরণই কমে। ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটার ক্ষরণই কমে। যদি পরীক্ষা হলে দেখো যে আমাদের এইটা বাড়িয়ে আছে, তাহলে এফএসএইচ এর প্রজেস্টেরন ক্ষরণ কমে, এটা দিয়ে দিবা। এই দুইটা ক্ষরণই আমাদের কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, সব ক্ষরণ বন্ধ হয়ে যায়। 10টা প্রাইমারি উসাইট এবং 10টা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে কয়টা ডিম্বাণু আর শুক্রাণু তৈরি হবে? খেয়াল করে দেখো, এই যে আমাদের হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি উসাইট, এরা কি আমাদের ডিপ্লয়েড, এরা কি ডিপ্লয়েড। প্রাইমারি স্পারমাটোসাইটও ডিপ্লয়েড, প্রাইমারি উসাইটও ডিপ্লয়েড। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে আমাদের স্পারমাটিড তৈরি হচ্ছে, স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি হচ্ছে। সেখানে কিন্তু আমরা একটা থেকে 4টা দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে দেখো প্রাইমারি উসাইট থেকে প্রথম পোলার বডি এবং সেকেন্ডারি উসাইট, এটা মিওসিস টু উটিড ডিম্বাণু, আর এখানে আবার হচ্ছে আরো 2টা পোলার বডি। তো 3টা পোলার বডি, একটা ডিম্বাণু। তো প্রাইমারি উসাইট থেকে ডিম্বাণু তৈরি হয় একটা। প্রাইমারি উসাইট থেকে ডিম্বাণু তৈরি হয় কয়টা? একটা। তাহলে হচ্ছে 10টা প্রাইমারি উসাইট থেকে 10টা ডিম্বাণু তৈরি হবে। একটা প্রাইমারি উসাইট থেকে একটা ডিম্বাণু, একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে 4টা শুক্রাণু। তাহলে একটা ডিম্বাণু আর 4টা শুক্রাণু, একটা ডিম্বাণু এবং কি একটা ডিম্বাণু এবং কয়টা শুক্রাণু? 4টা শুক্রাণু। একটা ডিম্বাণু এবং এখানে কয়টা? 4টা শুক্রাণু আমরা দেখতে পাই। এখন তাহলে হচ্ছে যে আমরা এই জিনিসটা বুঝলাম, শুক্রাণুর নিউক্লিয়াসে কয়টা ক্রোমোজোম থাকবে? শুক্রাণু ডিম্বাণু দুইজনই হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড হলে আমাদের নিউক্লিয়াস সংখ্যা কত হয়ে যাবে? 23টা নিউক্লিয়াস থাকবে। কয়টা? 23টা ক্রোমোজোম থাকবে, 23টা ক্রোমোজোম থাকবে। তো আমাদের হচ্ছে মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স আলফা 7-এ কিন্তু ভর্তি চলছে। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হতে হবে, কারণ তুমি যত লেট করবা তত কিন্তু তুমি পিছিয়ে যাবা সময়ের সাথে সাথে। সো পেছানো যাবে না। সামনের দিকে যদি আমরা যাই, শুক্রাণুর কোন অংশে অ্যাক্রোজোম অবস্থিত? শুক্রাণুর ছবিটা যদি আমরা দেখি, যে শুক্রাণুর ক্ষেত্রে আমাদের শুক্রাণুর একটা মাথা আছে, এখানে একটা গ্রীবা আছে, মধ্যখণ্ড আছে, এখানে লেজ আছে। লেজটা আমাদের এরকম অক্ষীয় সূত্র, লেজটা তৈরি করে আমাদের সেন্ট্রিওল লেজ তৈরিতে সাহায্য করে। মাথার নিউক্লিয়াসটা থাকে 90% জায়গা জুড়ে নিউক্লিয়াস থাকে, নিচে সেন্ট্রিওল আছে, উপরে অ্যাক্রোজোম আছে। অ্যাক্রোজোম হচ্ছে কি? টুপির মতো অংশ। অ্যাক্রোজোম কি? টুপির মতো অঞ্চল। অ্যাক্রোজোম হচ্ছে টুপির মতো অঞ্চল। এই অ্যাক্রোজোমের মধ্যে একটা এনজাইম থাকে, সেই এনজাইমের নাম হচ্ছে হায়ালুরোনিডেজ। অ্যাক্রোজোমের মধ্যে একটা এনজাইম থাকে, সেই এনজাইমের নাম কি? হায়ালুরোনিডেজ। তাহলে এটা একটা টুপির মতো অঞ্চল। এটা কিসের মতো একটা অঞ্চল? এটা হচ্ছে টুপির মতো অঞ্চল। এই যে আমাদের অ্যাক্রোজোম আছে, অ্যাক্রোজোমে একটা এনজাইম থাকে, সেই এনজাইমের নাম কি? হায়ালুরোনিডেজ। এনজাইমের নাম কি? এনজাইমের নাম হচ্ছে হায়ালুরোনিডেজ। হায়ালুরোনিডেজ কি থাকে? হায়ালুরোনিডেজ থাকে। কি থাকে আমাদের? হায়ালুরোনিডেজ এনজাইম থাকে। কি এনজাইম থাকে? হায়ালুরোনিডেজ এনজাইম থাকে, যেটা কি করে আমাদের ডিম্বাণুর প্রাচীরকে গলায়। হায়ালুরোনিডেজ এনজাইম থাকে। লাস্টে এজ আছে, এটা দিয়ে বুঝতে পারতেছি আমরা এনজাইম। তো হচ্ছে হায়ালুরোনিডেজ এনজাইম থেকে এর কাজ কি? কাজ হচ্ছে ডিম্বাণুর প্রাচীর বিগলনে সাহায্য করে। এর কাজ কি? এর কাজ হচ্ছে ডিম্বাণুর প্রাচীর বিগলনে সাহায্য করে। কাজ ডিম্বাণুর প্রাচীর বিগলনে সাহায্য করে, ডিম্বাণুর প্রাচীর গলাতে 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 সাহায্য করে, ডিম্বাণুর প্রাচীরটাকে গলাইতে সাহায্য করে। এখন আসা যাক হচ্ছে ভ্রূণের পরিস্ফুটনের জন্য কোনটা সঠিক। ভ্রূণের পরিস্ফুটনের জন্য আমাদের হচ্ছে যে ভ্রূণের পরিস্ফুটনকে আমরা বলি, জাইগোটের বিভাজনকে বলি আমরা ক্লিভেজ। ক্লিভেজের পর আমাদের হচ্ছে এই যে ধরো, এটা হচ্ছে আমাদের একটা জাইগোট। এটা কি? একটা জাইগোট। জাইগোট, এই জাইগোটের বিভাজনকে কি বলা হয়? জাইগোটের বিভাজন। জাইগোটটা তো আমাদের জাইগোটের ক্ষেত্রে বিষয় কি? জাইগোট ইজ অলওয়েজ ডিপ্লয়েড এন্ড জাইগোট ইজ অলওয়েজ এককোষী। জাইগোটের বিভাজনকে আমরা কি বলি? জাইগোটের বিভাজনকে বলি আমরা ক্লিভেজ। জাইগোটের বিভাজনকে কি বলি? জাইগোটের বিভাজন। এই জাইগোটের বিভাজনকে বলা হয় হচ্ছে ক্লিভেজ। জাইগোটের বিভাজনকে কি বলা হয়? ক্লিভেজ। সো এখানে কি হয় জাইগোটের ক্ষেত্রে? প্রথমে আমাদের এই যে জাইগোট আছে, সেটা বিভাজিত হয়ে আমাদের ক্লিভেজ প্রক্রিয়ায় তৈরি করে হচ্ছে ব্লাস্টুলেশন ফেজ, তারপর হচ্ছে গ্যাস্টুলেশন এবং লাস্ট হচ্ছে অর্গ্যানোজেনেসিস।
জেনেসিস, অর্গানোজেনেসিস। তো জাইগোটের বিভাজন এটা ক্লিভেজ, সবার আগে ক্লিভেজ থাকবে, তারপর ব্লাস্টুলেশন, তারপর গ্যাস্ট্রুলেশন হচ্ছে থাকবে। ব্লাস্টুলেশন, গ্যাস্ট্রুলেশন, গ্যাস্ট্রুলিসুন। এখন দেখো যে আমাদের জাইগোটের বিভাজনকে কি বলা হয়, জাইগোটের বিভাজনকে তাহলে কি বলা হয়? ক্লিভেজ। জাইগোটের বিভাজনকে আমরা লিটারালি কি বলি? জাইগোটের বিভাজনকে লিটারালি আমরা ক্লিভেজ বলি। ভ্রূণে অর্কেন্টেরন সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? অর্কেন্টেরন একটা খাদ্য গহ্বর, অর্কেন্টেরন কি একটা খাদ্য গহ্বর। এই যে দেখো গ্যাস্ট্রুলেশন, গ্যাস্ট্রুলেশনের প্রক্রিয়ায় দুইটা কথা, ভ্রূণে অর্কেন্টেরন নামক প্রাথমিক খাদ্য গহ্বর সৃষ্টির প্রক্রিয়াকে গ্যাস্ট্রুলেশন বলি। আর গ্যাস্ট্রুলেশনে আমরা ভ্রূণীয় স্তর দেখতে পাবো, জার্ম লেয়ার দেখতে পাবো। আমরা জানি মানুষ ত্রিভ্রূণস্তরীয় প্রাণী, দ্বিভ্রূণস্তরীয় একটা প্রাণীর নাম হচ্ছে হাইড্রা, এটা আমরা জানি। সো হচ্ছে আমাদের এই গ্যাস্ট্রুলেশন পর্যায়ে আমরা কি দেখতে পাই? ভ্রূণীয় স্তর দেখতে পাই। গ্যাস্ট্রুলেশন পর্যায়ে কি দেখতে পাই? ভ্রূণীয় স্তর বা জার্ম লেয়ার হচ্ছে যে আমরা এই গ্যাস্ট্রুলেশন পর্যায়ে দেখতে পাই। এখন খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে এই যে ভেতরের যে গহ্বর তাকে অর্কেন্টেরন বলে, গহ্বরটা যে ছিদ্রপথে বাইরে উন্মুক্ত হয় তাকে ব্লাস্টোপোর বলা হয়। আর অর্গানোজেনেসিস প্রক্রিয়ায় কি হয়? গ্যাস্ট্রুলেশন সৃষ্ট ভ্রূণীয় স্তরগুলা ভ্রূণের অঙ্গকুড়ি সৃষ্টির প্রক্রিয়া অর্গান তৈরি করে। তাহলে হচ্ছে আমাদের গ্যাস্ট্রুলেশন পর্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে অর্কেন্টেরন নামক একটা খাদ্য গহ্বর পাওয়া যায় এবং ভ্রূণস্তর, সেটা দ্বিভ্রূণস্তরীয় হোক ত্রিভ্রূণস্তরীয় হোক, ভ্রূণস্তর কোথায় পাওয়া যায়? এই গ্যাস্ট্রুলেশন পর্যায়ে পাওয়া যায়। অঙ্গকুড়ি গঠন প্রক্রিয়ার নাম কি? অর্গানোজেনেসিস। অঙ্গকুড়ি গঠন প্রক্রিয়ার নাম কি? অর্গানোজেনেসিস। ভ্রূণের পুষ্টি ও বজ্র নিষ্কাশনে কোনটি সাহায্য করে? ভ্রূণের সাথে মায়ের যে সংযোগ সেটা করে অমরা। এই অমরার মাধ্যমে ভ্রূণের পুষ্টি ঢুকবে, আবার বজ্র পদার্থ বের হবে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অমরা, বা ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে প্লাসেন্টা। উদ্ভিদে কিন্তু এর সংজ্ঞা ভিন্ন। উদ্ভিদে হচ্ছে যেখান থেকে ডিম্বক সৃষ্টি হয় সেটাকে আমরা প্লাসেন্টা বলি, কিন্তু এখানে সংজ্ঞাটা কিন্তু ভিন্ন। সো এটা হচ্ছে আমাদের কি একটা অমরা বা প্লাসেন্টা। সো এটা হচ্ছে বেবিটা, ভ্রূণটা, তাই তো? এটা হচ্ছে ভ্রূণ, এটা কি? এটা হচ্ছে ভ্রূণ। আর হচ্ছে যে আমাদের এইখান থেকে অমরার উদ্ভব হয়। আমাদের বিভিন্ন ছবি আছে, ছবিটা একটু যদি দেখি, টাম্বেলিকাল বিন্তু, একটা আছে কোরিয়ন, একটা আছে অ্যামনিয়ন, কোরিয়নিক বিলাই, অ্যামনিওটিক গহ্বর, অ্যালান্টয়েস, কুসুমথলি, ভ্রূণাবরণে 4টা অঞ্চল আছে। আচ্ছা দেখো, মানব ভ্রূণে 4টি বহির্ভ্রূণীয় আবরণ আছে। মানব ভ্রূণে কয়টা বহির্ভ্রূণীয় আবরণ আছে? মানব ভ্রূণে 4টি বহির্ভ্রূণীয় আবরণ আছে। মানব ভ্রূণে কয়টা বহির্ভ্রূণীয় আবরণ আছে? মানব ভ্রূণে 4টি বহির্ভ্রূণীয় আবরণ আছে। কি কি? 1 নম্বরে বলা হয় হচ্ছে অ্যামনিয়ন, 2 নম্বরে অ্যালান্টয়েস, 3 নম্বরে কোরিয়ন, 4 নম্বরে কুসুম। তাহলে খেয়াল করে দেখো আমাদের কি আছে, যে মানব ভ্রূণে 4টি বহির্ভ্রূণীয় আবরণ আছে। 1 নম্বরে অ্যামনিয়ন, 2 নম্বরে অ্যালান্টয়েস, 3 নম্বরে কোরিয়ন, 4 নম্বরে কুসুম। এদের বর্ণনা দেওয়া হলো। 1 নম্বরে অ্যামনিয়ন, তারপর আছে অ্যালান্টয়েস, তারপর কোরিয়ন, তারপর কুসুমথলি। অ্যামনিয়ন বাচ্চারা মায়ের পেটে যে গহ্বরে থাকে সেখানে ফ্লুইড থাকে, পানির ভেতর বাচ্চারা ভাসে। কারণ পানির মধ্যে না ভাসলে মায়ের নড়াচড়া একটু আঘাত পেলেই বাচ্চা শেষ হয়ে যেত। তো এই পানিটা তৈরি হয় অ্যামনিয়ন থেকে, এটাকে বলি আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলি আমরা। তাহলে যে থলি আকৃতির আবরণ জলীয় পদার্থে পূর্ণ থেকে ভ্রূণকে রক্ষা করে তাকে অ্যামনিয়ন বলি। ভ্রূণকে এই শুষ্কতার হাত থেকে রক্ষা করে, ভ্রূণটাকে ভেজা রাখে, ঝাঁকুনি জনিত আঘাত থেকে বাচ্চাকে বাঁচায়, অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু বিকাশে হচ্ছে সাহায্য করে। ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে, ঝাঁকুনিজনিত আঘাত থেকে রক্ষা করে, অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু বিকাশে সাহায্য করে, যে অর্গানের সুষ্ঠু বিকাশে ডেভেলপমেন্টে হেল্প করে। তরল পেয়ে পূর্ণ হওয়ায় বাইরের চাপ ভ্রূণ দেহে সমানভাবে ছড়িয়ে পড়ে। তাহলে কি কি কাজ করে? ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা, ঝাঁকুনিজনিত আঘাত থেকে রক্ষা, অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু বিকাশে সাহায্য করে, তরলে পূর্ণ হওয়ায় বাইরের চাপটা ভ্রূণদের সমানভাবে কি করে? ছড়িয়ে দেয়। অ্যালান্টয়েস যে কথাটা আছে, অ্যালান্টয়েসটা হচ্ছে আমাদের মূলত অ্যালান্টয়েস আর কোরিয়ন একসাথে থেকে এরা অমরা সৃষ্টি করে। অ্যালান্টয়েস আর কোরিয়ন একসাথে থেকে কি করে? আমাদের অমরা সৃষ্টি করতে সাহায্য করে। দেখো, অ্যালান্টো কোরিয়ন অমরা গঠনে সাহায্য করে। অ্যালান্টয়েস ভ্রূণের শোষণ এবং রেচনে সাহায্য করে। কোরিয়ন এরাও যে আমাদের অমরা সৃষ্টিতে সাহায্য করে, এবং অমরা সৃষ্টি হলে অমরার মাধ্যমে শ্বসন, পুষ্টি পদার্থের সরবরাহগুলা হবে, এবং এরা কোরিয়নের মূল কাজ অমরা গঠনে সাহায্য করে। অ্যালান্টয়েস আর অ্যামনিয়ন এরা অমরা গঠনে সাহায্য করে, অমরা গঠনের মাধ্যমে শোষণে, রেচনে, পুষ্টি পদার্থ পরিবহনে সাহায্য করে। আর কুসুমথলি যেটা হচ্ছে যে আমাদের মানুষের ক্ষেত্রে কুসুমথলির ভূমিকা খুব কম, অন্যান্য প্রাণীতে কুসুমথলির ভূমিকা অনেক বেশি। কুসুমথলির কাজ হচ্ছে, কুসুমথলি স্টেম কোষের উৎস হিসেবে কাজ করে। কুসুমথলি কি? আমাদের স্টেম কোষের উৎস হিসেবে কাজ করে।
নিচের কোনটি ফিটাস থেকে মায়ের রক্তে পরিবাহিত হয়? ফিটাস থেকে মায়ের রক্তে, মানে ফিটাস থেকে মায়ের রক্তে পচা জিনিস যাবে, মায়ের রক্ত থেকে ফিটাসে ভালো জিনিস আসবে, তাহলে সেটা কি? ইউরিয়া, বজ্র পদার্থ। ফিটাসের যে বজ্র পদার্থ সেটা হচ্ছে মায়ের বডিতে যাবে। তো অমরা গঠনে অংশগ্রহণকারী বহির্বর্ণীয় পর্দা হচ্ছে অ্যামনিয়ন আর অ্যালান্টয়েস আর কোরিয়ন, এই চিহ্নিত স্তর যে আছে আমাদের, এই চিহ্নিত স্তরটা হচ্ছে একটোডার্ম। একটোডার্ম, এটাকে বি যদি বলো, এটা হচ্ছে মেসোডার্ম, আর সি হচ্ছে এন্ডোডার্ম। সো এটা হচ্ছে কি আমাদের একটোডার্ম, এটা হচ্ছে আমাদের মেসোডার্ম, একটোডার্ম, আর একটা হচ্ছে কি মেসোডার্ম, আর এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের এন্ডোডার্ম, এটা কি আমাদের এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম, আর একটা কি এন্ডোডার্ম। তো এই চিহ্নিত স্তর হতে সৃষ্ট হয় কোনটা? এই চিহ্নিত স্তর যে আছে আমাদের একটোডার্ম, এই একটোডার্ম থেকে আমাদের হচ্ছে যে কি কি অঞ্চল তৈরি হবে। খেয়াল করে দেখো, এখানে আমাদের একটা ছবি দেখাইছি, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। মানে একটোডার্ম থেকে কি তৈরি হবে? একটোডার্ম থেকে ত্বকের এপিডার্মাল স্তর, ত্বকের সবচেয়ে বাইরের স্তর, নখ, তারপর লোম, খুর, চুল, এগুলা তৈরি হবে। ত্বকের এপিডার্মিস, এপিডার্মাল অঞ্চল, ত্বকীয় গ্রন্থি, চুল, পালক, নখ, শিং, আই, সেগুলো তৈরি হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চোখ এবং অন্তঃকর্ণ, চোখ এবং অন্তঃকর্ণ, চোখ এবং অন্তঃকর্ণ, ভেতরে সবচেয়ে ভেতরের কানটা, দাঁতের এনামেল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফুল নার্ভাস সিস্টেম। ত্বকের এপিডার্মাল অংশ, ত্বকীয় গ্রন্থি, চুল, পালক, নখ, খুর, শিং, আইস, চোখ এবং অন্তঃকর্ণ, পায়ুর আবরণ, দাঁতের এনামেল সহ মৌখিক গহ্বর, এবং হচ্ছে আমাদের সমগ্র স্নায়ুতন্ত্র, এটা কি একটোডার্ম। মেসোডার্মের যে বিষয়টা আছে, মেসোডার্মটা আমাদের বডির মূল অংশগুলা তৈরি করে, যেমন হচ্ছে আমাদের বোনস, আমাদের মাসেল, দ্যাট মিনস আমাদের কঙ্কাল তন্ত্র, আমাদের হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, আমাদের লসিকা তন্ত্র, তারপর হচ্ছে আমাদের বডির যত পেশি আছে, অধিকাংশ পেশি। ত্বকের এপিডার্মিস তৈরি করে হচ্ছে যে একটোডার্ম, ত্বকের ডার্মিস তৈরি করে মেসোডার্ম। আমাদের দাঁতের এনামেল তৈরি করে হচ্ছে একটোডার্ম, দাঁতের ডেন্টিন তৈরি করে কি? মেসোডার্ম। আর এন্ডোডার্ম হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র, থাইরয়েড, থাইমাস, যকৃৎ, অগ্নাশয়, তারপর হচ্ছে যে মধ্যকর্ণের আবরণ, পাকস্থলী অন্ত্রের গ্রন্থিসমূহ, এগুলা কি? এন্ডোডার্ম করে আমাদের। তাইলে এখানে আমাদের এই একটোডার্ম হচ্ছে এই চিহ্নিত অংশ, এই একটোডার্ম যে এই চিহ্নিত অংশ, সেখান থেকে কি তৈরি হবে? কান, ভেতরের কানটা, অন্তঃকর্ণ। তাহলে কি তৈরি হবে? অন্তঃকর্ণ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আসো, নেক্সট কথা হচ্ছে আমাদের এই কোনটি মহিলাদের স্থায়ী জন্ম নিরোধক পদ্ধতি? মহিলাদের তো ফেলোপিয়ান টিউব থাকে, সেই ফেলোপিয়ান টিউব বেঁধে যদি দাও তাহলে মহিলা আর গর্ভধারণ করতে পারবে না। এটাকে বলা হয় হচ্ছে টিউবেকটমি। এটাকে কি বলা হয়? টিউবেকটমি। আর ভেসেকটমি হচ্ছে মেলদের ক্ষেত্রে, এখানে কি করা হয়? সেমিনাল ভেসিকল, আমাদের হচ্ছে ভাজ ডিফারেন্স বা শুক্রনালীকে কেটে দেওয়া হয়। এখানে কি করা হয়? আমাদের ভাজ ডিফারেন্স বা শুক্রনালী কেটে দেয়, ভাজ ডিফারেন্স বা শুক্রনালী কি করে? আমাদের কেটে দেয়, ভাজ ডিফারেন্স বা শুক্রনালীটাকে কেটে দেয়, কি করে? পুটুস করে কেটে দেয় পুরুষের ক্ষেত্রে। তাই পুরুষের জন্ম নির্ধারণ পদ্ধতি এই ভেসেকটমি। এবং বাংলাদেশে অনেক এনজিও কাজ করে, যাদের কাজ হচ্ছে পুরুষদের ধরে ধরে প্রলুব্ধ করে ভেসেকটমি করে দেয়, ফিমেলদের টিউবেকটমি করে দেয়। বলে যে আরে কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই, তাদের যৌন মিলনে কোনো সমস্যা হয় না, তাদের এই লোভ দেখে আরে কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছা মতো যৌন মিলন করতে পারবেন, যে ইচ্ছে সেখানে, এটা কেটে দিলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনি ফ্রি। ঠিক আছে, এটা এনজিও গুলো একটা বিজনেস, যে কত মানুষের টিউবেকটমি ভেসেকটমি করতে পারে। হচ্ছে যে দেখায় যে গরিব দেশে জন্ম নিরোধক পদ্ধতি আমরা দিছি, সো এটার কারণে গরিব দেশগুলো অনেক উন্নত হচ্ছে, গরিব দেশগুলো অনেক আগায় যাচ্ছে, তাদের জনসংখ্যা কমে যাচ্ছে, এইটা করে অনেক এনজিও জীবীরা হচ্ছে যে খায়। কিন্তু হ্যাঁ, এগুলো নিয়ে দেখি ফ্রি সময় পাইলে বিস্তারিত এটা নিয়ে আসলে কথা বলা দরকার আছে। কারণ আমি অনেক মানুষ দেখছি যে জানে না, পুরুষে লুঙ্গির লোভ দেখায়, টাকা দেখায়, ফিমেলদের শাড়ি টাকার লোভ দেখায়, ওরা হচ্ছে যে বিভিন্ন ছোট ছোট সেন্টার খুলে টিউবেকটমি ভেসেকটমি করে। আইভিএফ পদ্ধতিকে বলি হচ্ছে আমরা ইনভিট্রো ফার্টিলাইজেশন। আইভিএফ পদ্ধতিকে কি বলি আমরা? ইনভিট্রো ফার্টিলাইজেশন। আইভিএফ পদ্ধতিকে কি বলি আমরা? ইনভিট্রো ফার্টিলাইজেশন। আইভিএফ কে কি বলি আমরা? ইনভিট্রো ফার্টিলাইজেশন। এই যে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন আছে, এই পদ্ধতির শুরুতে স্ত্রীর পরিণত ডিম্বাণুগুলা আমরা হচ্ছে পদ্ধতিতে বের করে আনা হয়। আমরা হচ্ছে ফিমেলের আইভিএফ
ইনভিট্রো ফার্টিলাইজেশন, এটার ফলে যে বাচ্চা হয় তাদেরকে কিন্তু আমরা টেস্ট টিউব বেবি বলি। এখন টেস্ট টিউব বেবি বললে ছোটবেলায় আমার কাছে মনে হতো বাচ্চাটা মেবি টেস্ট টিউবে বড় হচ্ছে। উত্তর হচ্ছে শতভাগ না, বাচ্চা টেস্ট টিউবে বড় হয় না। এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বাচ্চাটা শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন এটা টেস্ট টিউবে করানো হয়। তারপর জাইগট সেই নিষিক্ত ডিম্বাণু ফিমেলের জরায়ুতে দিই। তাহলে এখানে আমরা ফিমেলের স্বাভাবিক রজ্জচক্র দমন করি, যে ফিমেলের নর্মাল যে মেনস্ট্রুয়াল সাইকেল এটা আমরা অফ করব। আমরা নিজেরা ফিমেলকে ফলিকুল স্টিমুলেটিং হরমোন দিব, ডিম্বাণুর উৎপাদন বাড়াতে ফলিকুল স্টিমুলেটিং হরমোন দিব। এই হরমোন দিয়ে ফিমেলের হচ্ছে ডিম্বাণু উৎপাদন বাড়াবো। তাহলে 1 নম্বর কথা যে আমি হচ্ছে স্বাভাবিক রজ্জচক্র দমন করব। 2 নম্বর হচ্ছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন দিলে ডিম্বাশয়ের ফলিকল উদ্দীপ্ত হবে, বেশি বেশি ডিম্বাণু তৈরি হবে। তারপর আমরা এই আল্ট্রাসাউন্ড করে অগ্রগতি পরীক্ষা করব। তারপর হচ্ছে আমরা ডিম্বাণু চোষক বা ফলিকুলার অ্যাসপিরেশন প্রক্রিয়া নারীদেহের ডিম্বাশয় থেকে বিশেষ যন্ত্রের মাধ্যমে ডিম্বাণু বের করব, ব্যথানাশক খাওয়াবো। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা একটা সূক্ষ্ম ফাঁপা সূচ প্রয়োগ করে হচ্ছে ডিম্বাণুটাকে বের করি। তারপর হচ্ছে সেই শুক্রাণু, ছেলে মানুষকে বলি শুক্রাণু দাও, শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটাই টেস্ট টিউবে। যদি এমন হয় যে শুক্রাণু ডিম্বাণুর ভিতর ঢুকতে পারতেছে না, তখন শুক্রাণুকে ইনজেকশন দিয়া, আন্তঃসাইটোপ্লাজমিক ইনজেকশন দিয়ে ডিম্বাণুর ভিতর ঢুকাই, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জাইগোট তৈরি করি। সো এইরকম আমরা 3-4টা জাইগোট তৈরির চেষ্টা করি। ফিমেল থেকে আমরা 2-3টা ডিম্বাণু নেওয়ার চেষ্টা করি, 3-4টা জাইগোট নিই। সেই 3-4টা জাইগোট হচ্ছে ফিমেলের জরায়ুতে দিয়ে দিই। ফিমেলের জরায়ুতে দিলে সেই জরায়ুতে নিষিক্ত যে ডিম্বাণু তথা জাইগোট সেটা আমাদের হচ্ছে ইমপ্ল্যান্ট হয়। 3টা-4টা কেন দিই? কারণ হচ্ছে যে একটা দিলে সেটা ফেলিয়ারের রেট বেশি, সো 2টা দিলে সেটার ফেলিয়ার রেটটা একটু কম, 3টা দিলে একটু কম। এমন হইতে পারে কারো ক্ষেত্রে 3টে ইমপ্ল্যান্ট হয়ে গেছে, তখন তো 3টা বাচ্চা হবে। 4টা দিছি 2টা ইমপ্ল্যান্ট হয়েছে, তখন তার 2টা বাচ্চা হবে। 4টা দিছি একটা ইমপ্ল্যান্ট হয়েছে, তখন তার একটা বাচ্চা হবে। এমন হইতে পারে 4টা দিছি একটা ইমপ্ল্যান্ট হয়নি, সবগুলো বের হয়ে গেছে। সো ইমপ্ল্যান্টেশন বা আইভিএফ হচ্ছে যে খুব ডেঞ্জারাস একটা বিষয়, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হচ্ছে যে আমাদের কে সুস্থ সবল যাদের বাচ্চা দেয়, দে আর ভেরি লাকি। যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায় তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় একটা পরীক্ষা। সো এইটার টেস্টের নাম কি? আলট্রাসোনিক লিথোট্রিপসি না, এই আলট্রাসোনিক লিথোট্রিপসিতে হচ্ছে পাথর ভাঙে। আলট্রাসোনিক লিথোট্রিপসিতে হচ্ছে আমাদের কিডনি পাথর ভাঙে। লিথোট্রিপসি দিয়ে কি করে? কিডনি পাথর, কিডনিতে যে পাথর হয়, কিডনিতে পাথর ভাঙে। সার্জারি জিনিসটা তো অবশ্যই একটা সার্জারি, ইনজেকশন না, এটা ল্যাপারোস্কোপিক বললেই সবচেয়ে বেটার। যে ল্যাপারোস্কোপিক প্রক্রিয়ায় ছোট্ট একটা ফুটা করে হচ্ছে যে বেসিক্যালি ডিম্বাণুটাকে বের করে আনা হয়। আমাদের হচ্ছে স্ত্রীর পরিণত ডিম্বাণু কোন পদ্ধতিতে বের করে? ল্যাপারোস্কোপিক পদ্ধতির নামটাই বলবা। কারণ ল্যাপারোস্কোপি মানে কি? ল্যাপারোস্কোপি মানে ছোট্ট একটা ক্ষুদ্র ছিদ্র করে সেটার পথে, সেই পথে কোনো কিছু বের করে আনার নামে কি? ল্যাপারোস্কোপিক। আচ্ছা দেখো, নিঃসন্তান দম্পতি মিস্টার রহমান সন্তান লাভের জন্য আইভিএফ এর সিদ্ধান্ত নেয়, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার আইভিএফ এর সফলতার ব্যাপারে সন্দেহ করেন। ডাক্তার সাহেবের এরূপ সন্দেহের কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের ডিম্বনালীতে সমস্যা। এখানে দেখো, ডিরেক্ট আমি নিষিক্ত ডিম্বাণু তথা জাইগোটটাকে জরায়ুতে দিব, সেখানে ডিম্বনালীর কোনো হিসাব নাই। জরায়ুতে যদি ক্ষত থাকে তখন কিন্তু সমস্যা। জরায়ুতে কোনো ক্ষত আছে, দ্যাটস ওয়াই সে কারণে আমাদের নিষিক্ত ডিম্বাণুটা জরায়ুতে যেতে পারছে না। ডিম্বাণু সঠিকভাবে পরিপক্ক হয় না, এটাও সমস্যা না। আমরা তো ফিমেলের ডিম্বাণুটাকে পরিপক্ক ডিম্বাণুটাই নিয়ে আসব। পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা কম, এটাও কোনো সমস্যা না। কেন সমস্যা না? কারণ হচ্ছে পুরুষের শুক্রাণুতে আমাদের হচ্ছে যে পুরুষের বীর্যে শুক্রাণু কম, আমি সেই বীর্যটাকে সংগ্রহ করে সেখান থেকে যেগুলা ভালো আছে সেগুলাকে ইনজেকশন দিয়ে ঢুকাই দিব। সো এটাও প্রবলেম না। তাই প্রবলেম হচ্ছে জরায়ুতে যদি ক্ষত থাকে। দেখো আমাদের আইভিএফ পদ্ধতির টোটালি বাইরে হচ্ছে, ডিম্বাণুটা আমি বাইর করতেছি, শুক্রাণুটা আমি বের করতেছি। তো শুক্রাণু কম থাকলেও সমস্যা নেই, ডিম্বাণুর বের হওয়ার প্রসেসে কোনো সমস্যা থাকলে সমস্যা নেই, এই দুইটা আমি ম্যানেজ করতে পারতেছি। বাট শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে যে জায়গাটা, এমনকি পুরুষের যদি শুক্রাণু না থাকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা যায়, সেটা হচ্ছে অন্য কোনো পুরুষের থেকে শুক্রাণু নেওয়া যায়। এটা কিন্তু করে বিদেশে, এটা বিদেশে করে। এটা কিছু বন্ড সই টই দিয়ে আছে, কিছু ডোনার টোনার টাইপের, যেমন টেলিগ্রামের মালিক যে পাভেল দুর্লভ, সে কিন্তু এই কাজ করে। হচ্ছে তার হচ্ছে স্পার্ম ডোনেশন করার মাধ্যমে সে প্রায় 100+ বাচ্চা জন্ম দিছে, এবং এটা ওপেন ও দেশগুলাতে সে হচ্ছে স্পার্ম ডোনেশন করে। তার স্পার্ম নিয়ে কে হচ্ছে যে এই আইভিএফ পদ্ধতিতে বাচ্চা তৈরি করতে চায়, সেটা হচ্ছে সে করে, যে হচ্ছে যে এবং তার সব সম্পত্তির মালিক, সে তার বাচ্চাদের করে রাখছে। সো কিন্তু জরায়ুতে যদি ক্ষত থাকে তাহলে তো ইমপ্ল্যান্ট হবে না। ইমপ্ল্যান্ট তো আমার হাতে না, আমার হাতে আছে
বাকি জিনিসগুলো, ডিম্বাণু বের করা, শুক্রাণু থেকে পারফেক্টটাকে বের করা, শুক্রাণু ডিম্বাণু নিষেক করা। সো জরায়ুতে ক্ষত থাকলে তখন কিন্তু সমস্যা হবে। আমাদের টেস্ট টিউব বেবি গ্রহণ করা হয় কখন? যখন হচ্ছে যে আমাদের ডিম্বাশয় নষ্ট হয়ে গেলে, তখন তো স্বামীর কার্যকর শুক্রাণু না থাকলে, নাইতে অপরিণত ডিম্বপাত হলে, ডিম্বনালী পর্যন্ত শুক্রাণু যেতে অসমর্থ হলে, এটা বেসিক কথা যে ডিম্বনালী পর্যন্ত শুক্রাণু যেতে পারতেছে না, তো আমাদের শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটতেছে না, এই সমস্যাটা থাকলে আমরা হচ্ছে যে আইভিএফ করলে সবচেয়ে ভালো সুবিধা পাই। আইভিএফ এর সুবিধা কখন পাবো? বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের শুক্রাণুতে সমস্যা যদি থাকে, পুরুষের শুক্রাণুটা হচ্ছে যে ঠিকঠাক না, দুর্বল শুক্রাণু, দুই মাথা হলো শুক্রাণু, অ্যাজুস্পার্মিয়া আছে, হাইপোজুস্পার্মিয়া আছে পুরুষের শুক্রাণুতে, বীর্যের শুক্রাণুর পরিমাণ কম, তখন বেনিফিটটা সবচেয়ে বেশি পাওয়া যায় নারীর সমস্যা থেকেও। তারপর দেখো অ্যাজুস্পার্মিয়া মানে কি? এই শব্দের অর্থ হচ্ছে না। এই শব্দের অর্থ কি? না। তাহলে হচ্ছে সিমেনে শুক্রাণুর অনুপস্থিতি, এটাকে বলা হয় কি? আমাদের অ্যাজুস্পার্মিয়া বলা হয়। এবং আমাদের প্রি মেডিকেল ব্যাচে আবার একটা প্রমোশন করলাম, কিন্তু কেন করতেছি? আর এই খালি ফুল মেডিকেল বলে, ফুল মেডিকেল কোর্সে, ফুল মেডিকেল কোর্সটা এবছর আমরা একদম টপ নচ ভাবে সাজাচ্ছি। সো তুমি যদি ভালো করে পড়ো, এটা তোমার জন্য অত্যন্ত ভালো একটা বিষয় হবে। নেক্সট আসা যাক হচ্ছে আমাদের মানুষের লাল সবুজ বর্ণান্ধতা। মানুষের লাল সবুজ বর্ণান্ধতার জন্য যে জিন থাকে, সেই জিনটার নাম কি? লাল সবুজ বর্ণান্ধতার জন্য জিনটা থাকে, সেটা হচ্ছে আমাদের একটা সেক্স লিঙ্ক জিন। সেক্স লিঙ্ক জিন লাল সবুজ বর্ণান্ধতার জন্য দায়ী। সিফিলিসের পরবর্তী লক্ষণ কোনটা? পায়ে অঞ্চলে ঘা, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, চোখের আইরিশ, মুখের চারপাশে ঘা। সিফিলিসের ক্ষেত্রে আমাদের হচ্ছে দেখো, সিফিলিসটা কি দিয়ে হয়? সিফিলিস একটা যৌনবাহিত রোগ। সিফিলিস, গনোরিয়া, সিফিলিস এবং এইডস যৌনবাহিত রোগ। এখানে আমাদের হচ্ছে সিফিলিসের ক্ষেত্রে ট্রিপোনেমা প্যালাডিয়ামের জন্য দায়ী। সিফিলিসের রোগীর ক্ষেত্রে সিফাইলেটিক ক্ষত হয়। কোথায় কোথায় হয়? বহির্যৌনাঙ্গ, যোনি, পায়ু, মলাশয়, কিছু কিছু ঠোঁট ও মুখে, যৌন মিলনের ধরনের উপর, যোনি, পায়ু, মুখে সংক্রমণ হয়। সিফিলিসে আক্রান্ত গর্ভবতী নারীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তার শরীরে সিফিলিস রোগের বিস্তার হয়। তো আমাদের সিফিলিসের ক্ষেত্রে বেসিক্যালি পায়ু অঞ্চলে ঘা, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, চোখের আইরিশ, মুখের চারপাশে ঘা, সবকিছুই হইতে পারে। আমাদের পরবর্তী লক্ষণ জানতে চাইছে আমাদের, ঠিক আছে? সংক্রমণ প্রক্রিয়া, পরবর্তী লক্ষণ। আমরা যদি সিফিলিসের ভেতরে যাই, সিফিলিসটা আমাদের হচ্ছে নবম অধ্যায়। সিফিলিস এর কিছু পরবর্তী ইনফেকটিভ ফেজ আছে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, যদি এত ডিপের জিনিস তোমাদের লাগে না। মানে সিফিলিস হইলে পরবর্তী সময়ে আমাদের কিছু সমস্যা দেখা যায়। মানে সিফিলিস আমাদের বডিতে অনেক বছর ঘুমায় থাকতে পারে। সিফিলিস আমাদের বডিতে কি হয়? লম্বা সময় ঘুমায় থাকতে পারে। সিফিলিস আমাদের বডিতে লম্বা সময় হচ্ছে যে ঘুমায়, লম্বা সময় হচ্ছে ঘুমায়, এই যে সিফিলিস। ওকে, সিফিলিস আমাদের বডিতে লম্বা সময় কিন্তু ঘুমায়। সো প্রাথমিক পর্যায়ে সিফিলিসের কারণে একটা দুইটা ক্ষত দেখা যায়, বেসিক্যালি আমরা মুখে, পায়ুপথে, যোনিপথে দেখি। মাধ্যমিক পর্যায়ে হচ্ছে যে আমরা দেখি যে গায়ে লাল লাল ফুসকুড়ি হয়, সিফাইলেটিক সোর দেখা যায়, আমাদের লসিকা গ্রন্থি টন্থি ফুলে যায়, বিভিন্ন জায়গায় চুল উঠে যায়, মাথা ব্যথা হয়, ওজন কমে যায়। একটা ফেজে সিফিলিস ঘুমায়। বিলম্বিত পর্যায়ে বা লেট স্টেজ বা টার্সিয়ারি ফেজ আছে। যদি সিফিলিস আক্রান্ত রোগী উপযুক্ত চিকিৎসা না পায়, তখন টার্সিয়ারি সিফিলিস হয়। সেখানে মাথায়, ব্রেনে চলে যেতে পারে, স্নায়ুতে, চোখে, হৃৎপিণ্ডে, রক্তকণিকা, যকৃৎ, গ্রন্থি ইত্যাদি জায়গার ক্ষতি হয়। ফলে পেশি সঞ্চালন বিঘ্ন হয়, দেখা যায় পঙ্গুত্ব, অন্ধত্ব, হতবুদ্ধি, অস্থিচিত্র, এমনকি মানুষ মারা যেতে পারে। তো আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সিফিলিসের পরবর্তী লক্ষণ কি? তো পরবর্তী লক্ষণ হিসাবে আমরা মুখের ঘাটা একটা প্রাথমিক লক্ষণ। পরবর্তী লক্ষণ হিসেবে আমরা লসিকা গ্রন্থি ফুলে যাই, এইটাকে আমরা দিব। যদি প্রাথমিক লক্ষণ বলতো, প্রাথমিক লক্ষণ বললে হচ্ছে আমাদের, আমরা এই মুখের চারপাশে ঘা আর পায়ে অঞ্চলে ঘা, এটা দিতে পারতাম। সিফিলিসের জন্য দায়ী যে জীবাণুটা, এটার নাম হচ্ছে ট্রিপোনেমা প্যালিডিয়াম। ট্রিপোনেমা প্যালিডিয়াম। ওকে, নেক্সট কথা হচ্ছে আমাদের সামনের দিকে যদি আমরা যাই, অমরার কাজটা কি? অমরা বা প্লাসেন্টা, এর কাজ হচ্ছে ভ্রূণের বজ্র পদার্থ অপসারণ করা, হরমোন ক্ষরণকারী। প্লাসেন্টা থেকে 6টা হরমোন খরিত হয়। অ্যান্টিজেন বা জীবাণু ঢুকতে দেয় না, এই কথাও সত্যি। তাহলে 1, 2, 3 আমাদের অমরা হচ্ছে বডিকে জীবাণুর আক্রমণ থেকেও রক্ষা করে। যৌনবাহিত রোগ হচ্ছে সিফিলিস, ট্রিপোনেমা প্যালিডিয়াম, গনোরিয়া, নিশেরিয়া গনোরিয়া আর এইডস, HIV ভাইরাস দ্বারা হয়। তিনটেই আমাদের যৌনবাহিত বা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, অনিরাপদ যৌন মিলনের সাথে জড়িত। ব্যাকটেরিয়া জনিত যৌনবাহিত রোগের মধ্যে এইডস আসবে না, এইডস হচ্ছে HIV ভাইরাস দিয়ে, সিফিলিস আর গনোরিয়া আসবে 2 এবং
3 চলে আসবে আমাদের অপশনের মধ্যে। এইডস আক্রান্ত ব্যক্তি সুস্থ মানুষের থেকে সুস্থ মানুষের এইচআইভি হতে পারে কখন? আক্রান্ত ব্যক্তির সাথে গা ঘষাঘষি করলে, জীবনও না, এটা যৌন মিলনের মাধ্যমে ছড়ায়। সংক্রমিত ব্যক্তির রক্ত গ্রহণ করলে ছড়ায়। তাহলে এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত নিলা। এইডস আকৃতি সবচেয়ে বেশি, এইডস আকৃতি, এইডস এর মানে ছড়ানোর রেট সবচেয়ে হাই কোথাও জানো? এইডস সবচেয়ে কমনলি ছড়ায় এখন সমগামীদের মধ্যে, স্পেশালি মেল টু মেল সেক্সের মধ্যে। এর মধ্যে যে রিসেপটিভ, মেল টু মেলের মধ্যে কি একজন অ্যাক্টিভ একজন প্যাসিভ, একজন হচ্ছে দেয় একজন নেয়। সো যে রিসিভার তার ক্ষেত্রে বেশি হচ্ছে যে এইডস হওয়ার পসিবিলিটিস বেশি। যে হচ্ছে যে অ্যাক্টিভ তার মধ্যে হতে পারে। এখন সবচেয়ে বেশি রেট তো সমকামিতার মাধ্যমে ছড়ায়। আরেকটা হচ্ছে মা যদি এইডস আক্রান্ত হয়, সন্তানের 4 জন সন্তানের মধ্যে একজন হচ্ছে এইডস আক্রান্ত হবে, মানে 25% হচ্ছে যে রেট মা এইডস আক্রান্ত হইলে সন্তানের দেহে যাওয়া। তাহলে 2 এবং 3। তো এটা সুশীল, দ্যাটস ওয়াই যৌন মিলন দিতে চায়নি, লজ্জা পেয়েছে যে স্যার দিছে। পুরুষ প্রজনন তন্ত্রে বার্থোলিন গ্রন্থি নেই, বার্থোলিন ফিমেল প্রজনন তন্ত্রে গ্রন্থি। তাহলে 2 এবং 3 হচ্ছে অ্যান্সার আমাদের। নেক্সট কথা হচ্ছে এই ভ্যাকসিন প্রয়োগে কোনটি প্রতিরোধ করা যায়? এইডস এর কোনো চিকিৎসা বের হয় নাই, ভ্যাকসিন প্রয়োগে এইডস এর কোনো চিকিৎসা নেই। গনোরিয়া সিফিলিসেরও কোনো চিকিৎসা হচ্ছে ভ্যাকসিন প্রয়োগে নাই। এই তিনটাই হচ্ছে আমাদের যৌনবাহিত রোগ এবং এই 3টা ভ্যাকসিন প্রয়োগে কোনো উপকার নেই। এইডস এর লক্ষণ কি? এইডস এর ক্ষেত্রে কি হয় দেখো, এইডস এর ক্ষেত্রে লক্ষণ একটাই বাবা, এইডস রোগীদের বডির সকল প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট হয়েছে। কারণ এইডস এর ফুল ফর্ম অ্যাকিউট ইমিউনোডেফিসিয়েন্সির জন্য সব প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট, দুনিয়ার যত জীবাণু আছে এইডস আক্রান্ত রোগীকে আক্রমণ করতে পারে। তো এখন হচ্ছে যে দেখো, তাহলে আমাদের দ্রুত ওজন কমে যাবে, দীর্ঘমেয়াদী জ্বর হবে, প্রস্রাবে জ্বালা করা, এটা হয়তো বইয়ের মধ্যে লেখা নাও থাকতে পারে, বাট এইডস আক্রান্ত রোগীদের প্রস্রাবেও জ্বালা পড়া হইতে পারে, কারণ প্রস্রাবে ইনফেকশনও এইডস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে খুব খুব কমন একটা ফেনোমেনন হবে। কারণ কি, তার বডিতে সকল জীবাণু ঢুকতে পারে। মহিলাদের অস্থায়ী দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা হচ্ছে আইইউডি, ইন্ট্রা ইউটেরিয়ান ডিভাইস। ফিমেলদের জ্বরের একটা ডিভাইস দিয়ে দিই, কপার টি দিয়ে দিই, সেটা হচ্ছে লম্বা সময় ফিমেলকে জন্ম নিয়ন্ত্রণ থেকে বাঁচায়। আর হচ্ছে ইমপ্ল্যান্ট, বিভিন্ন এই জায়গায় ইনজেকশন ইমপ্ল্যান্ট করে। ডায়াফ্রাম বা কন্ডোম, এটা হচ্ছে অস্থায়ী, আমাদের এটা হচ্ছে অস্থায়ী স্বল্পমেয়াদী। ডায়াফ্রাম বা কন্ডোম যখন ইন্টারকোর্স বা মিলন করে তখন পরে, তাহলে এটা বাদ। তাহলে 1 এবং 3 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কথা হচ্ছে আমাদের এই অঞ্চলটা আমাদের কি টুপির মতো অঞ্চল, এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমের কাজ কি? অ্যাক্রোজোমের কাজ হচ্ছে এখানে হাইলোরিনিজ এনজাইম থাকে, যেটা ডিম্বাণুর যে পর্দা আছে সেগুলোকে গলাইতে সাহায্য করে। শুক্রাণুকে গতিশীল করে কে? শুক্রাণুকে গতিশীল করে হচ্ছে লেজ। লেজ হচ্ছে শুক্রাণুকে গতিশীল করে। মাইটোকন্ড্রিয়াকে ধারণ করে কে? মাইটোকন্ড্রিয়াকে ধারণ করে হচ্ছে মধ্যখণ্ড মাইটোকন্ড্রিয়াকে ধারণ করে। আচ্ছা, এই যে আমাদের অঞ্চল আছে এখানে, একটা হচ্ছে যে দেখাচ্ছে পি, দেখাচ্ছে কিউ, দেখাচ্ছে আর, দেখাচ্ছে, খেয়াল করে দেখো। এই যে বাইরের অঞ্চলটাকে বলা হয় করোনা রেডিয়াটা। এটা আমাদের হচ্ছে একটা গ্র্যানুলার লেয়ার। তারপরে আমাদের ইম্পর্টেন্ট লেয়ারের নাম কি? জোনা পেলুসিডা। ভেতরে কি আছে? নিউক্লিয়াস আছে আমাদের। এখন দেখো এখানে কোন লেয়ারটা কি দেখাচ্ছে আল্লাহ মাহবুব জানে। পি চিহ্নিত অংশ বাইরের দিকে যদি তুমি বলো যে পি বাইরের অঞ্চল, তাহলে এটা করোনা রেডিয়াটা। আর যদি তুমি হচ্ছে যেটা এটাকে একটু ভেতরে ঢুকাও, তাহলে হবে জোনা পেলুসিডা হবে। তো তুমি তোমার মতো পরীক্ষা হলে ছবি দেখে বুঝে নিও। এই ছবিটা দেখো, তাহলে পরীক্ষা হলে তোমার বুঝতে সুবিধা হবে। এবার হচ্ছে উদ্দীপকের কোন অংশ দ্বারা ইমপ্ল্যান্টেশন হয়? ইমপ্ল্যান্টেশন তো আমাদের বেসিক্যালি হচ্ছে যে ভেতরের অংশটা হবে, বেসিক্যালি জোনা পেলুসিডাটা আমাদের ইমপ্ল্যান্টেশনে সাহায্য করবে। ইমপ্ল্যান্টেশনে কে সাহায্য করবে? জোনা পেলুসিডা। জোনা পেলুসিডাকে তুমি এস অংশ বলবা না কি অংশ বলবা? ইমপ্ল্যান্টেশনে আমাদের হচ্ছে জোনা পেলুসিডা সাহায্য করবে। আমাদের ইমপ্ল্যান্টেশন কই? আমাদের ব্লাস্টোসিস্ট দশাটাই ইমপ্ল্যান্ট হয় বেসিক্যালি। কোন দশাটা ইমপ্ল্যান্ট হয়? আমাদের ব্লাস্টোসিস্ট দশাটা ইমপ্ল্যান্ট হয়। সেকেন্ডারি উসাইস্ট এবং মিলন হয়, আমাদের হচ্ছে যে জাইগোট তৈরি হয়। এই যে দেখা যায় আমাদের নিষেক ঝিল্লি, এই জায়গাগুলো একটু রিডিং দিতে পারো যদি সময় পাও। ইমপ্ল্যান্টেশন, নিষেকের পর আমাদের হচ্ছে 6 থেকে 9 দিনের মাথায় যে প্রক্রিয়া জাইগোট ব্লাস্টোসিস দশায় যার এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্ট হবে, তাকে এন্ডোমেট্রি সংস্থাপিত হবে, তাকে ইমপ্ল্যান্টেশন বলা হয়। তো আমরা এটা জোনা পেলুসিডা লেয়ারটাকে বলতে পারি যে এটা ইমপ্ল্যান্ট হতে সাহায্য করে। আমি যদি এই লেয়ারটাকে হচ্ছে যে জোনা পেলুসিডা বলি এস, তাহলে এস হচ্ছে অ্যান্সার হবে যে ইমপ্ল্যান্টেশনেও সাহায্য করে। কারণ আলটিমেটলি আমাদের শুক্রাণু নিউক্লিয়াস, ডিম্বাণু নিউক্লিয়াস মিলিত হয় জাইগোট থেকে। করোনা রেডিয়াটা খসে পড়ে, জোনা পেলুসিডাটা আমাদের হচ্ছে একটা নিষেক ঝিল্লি তৈরি করে।
আধুনিকা বিনা প্রথম থেকেই তার সন্তানকে কৃত্রিম বেবি ফুড খাওয়াতে থাকে। কিছুদিন পর পর তার সন্তান প্রায়শই অসুস্থ হয়ে যায়। দেখো, মায়ের বুকের দুধ খুব ইম্পর্টেন্ট, এটাকে বলে আমরা ইবিএফ, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, 6 মাস করাতে বলে, কারণ মায়ের বুকের দুধে অনেক পুষ্টি উপাদান থাকে যেটা বাচ্চার জন্য ভালো। এখন সন্তান যদি মায়ের বুকের দুধ না খায়, দেন হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম হচ্ছে যে বাচ্চার ইমিউনিটি তত ভালো হবে না। সো এখানে আমাদের মূল জিনিস হচ্ছে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে যে বাচ্চা ভালো থাকে, অসুস্থ হয়ে যায়। তাই মাতৃদুগ্ধ পরিবর্তে কৃত্রিম বেবি ফুড দেন, কারণ মায়ের বুকের দুধ খাওয়ানো আসলে কষ্ট। প্রথম 6 মাস যদি মা বুকের দুধ খাওয়ায়, 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে, এটা মায়ের ডেলি ব্যয় হয় বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর জন্য। বাচ্চার দৈহিক বিকাশের উপযুক্ত খাদ্য ভেবে আমাদের হচ্ছে সে অহমিকা বোধের কারণে, এটা একটু অ্যাটিপিক্যাল টাইপের প্রশ্ন। জীববিজ্ঞান ক্লাসে মানব জীবনের ধারাবাহিকতা নিয়ে বললেন, ফিটাস একটি অঙ্গের মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে, এর মাধ্যমে বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। ফিটাস তৈরি হতে কতটুকু সময় লাগে? অমরাটা, সেটা অমরা জানতে চেয়েছে। খেয়াল করো যে আমাদের নিষেকের 12 সপ্তাহ পরে প্লাসেন্টা গঠিত হয়, 8 সপ্তাহ পর ভ্রূণ মানুষের অবয়ব ধারণ করে, তখন থেকে ফিটাস বলে। তাহলে এখানে বলছে যে আমাদের ফিটাসটা মায়ের জরায়ুর সাথে একটা অঙ্গের মাধ্যমে যুক্ত থাকে, সেটা অমরা বা প্লাসেন্টা। অমরা বা প্লাসেন্টাটা তৈরি হয় 12তম সপ্তাহে। 12তম সপ্তাহ মানে কত? আমাদের 3 মাসের সময়। সেখানে 3 মাস অপশনে নাই, তাহলে তুমি এটাকে 4 মাস দাও, 4র্থ মাস দাও প্লাসেন্টাটা। এখন দেখো, এই মা থেকে ফিটাসে কি যায়, ফিটাস থেকে মাতে কি যায় দিয়ে রাখছি। জীবাণুর ক্ষেত্রে খেয়াল করো যে গর্ভকালীন সময়ে মা যদি সিফিলিস, হাম, জলবসন্ত, চিকেন পক্স, মায়েদের জন্য চিকেন পক্স কিন্তু খুব ডেঞ্জারাস, গুটি বসন্ত, রুবেলা, এইসব রোগের ভাইরাস আক্রান্ত হয়, তাহলে ওই ভাইরাস এর কারণে কিন্তু শিশুদেরও আক্রান্ত হবে এবং শিশুরও প্রাণহানি হবে। এটা প্রশ্ন করে যায় যে মা থেকে সন্তানে কোন অ্যান্টিবডি ফিটাল লাইফে যায়, এটা তোমার প্রশ্ন। জীববিজ্ঞান শিক্ষক ধারাবাহিকতা বললেন, ফিটাস একটি অঙ্গের মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত, কাজ কি? গ্যাসীয় বিনিময়, আমাদের হচ্ছে হরমোন ক্ষরণ করে। পরিপাকে সাহায্যের, বাচ্চার পরিপাকে সাহায্যের কিছু নেই, বা বাচ্চা মার থেকে ডিরেক্ট খাবার পায়, পরিপাকে সাহায্যের কিছু নেই। সো আমরা এই চ্যাপ্টারটা অনেক বড়, আসলে বাস্তবতা এই চ্যাপ্টারটা অনেক বড়। তারপর আমরা মেজরিটি জিনিস বলে গেছি। তুমি একটু বইটা খুলে 10 থেকে 15 মিনিট একটু বইটা নাড়াচাড়া করো, দাগানো বইয়ের পিডিএফ গুলো দেখো। সো সেটা তোমাকে হেল্প করবে পরীক্ষার জন্য, ঠিক আছে? আশা করি ক্লাসটা করেছো, ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ অল।